নমস্কার, আমার নাম ডক্টর মনীশ দে। আমি একজন পেন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে আমার বক্তব্য হচ্ছে ফেল ব্যাক সার্জারি সিনড্রোম অর পোস্ট ল্যামিনেক্টমি সিনড্রোম। দ্যাট ইজ সার্জারি হয়ে গেছে কোমর ব্যথার জন্য, তারপরে আবার ব্যথা হচ্ছে। তো এটা কেমন কথা? ব্যথার জন্য তো আমি সার্জারি করালাম, তারপরে আবার কেন ব্যথা হবে? তো এই জিনিসটা একটু বোঝানো। আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কোমরে ব্যথা থেকে পায়ে ব্যথা হচ্ছে, মানে সায়াটিকা অ্যান্ড র্যাডিকুলার পেন। সেইখানে কি কি পদ্ধতি রয়েছে ব্যথা কমানো। কনজারভেটিভ ম্যানেজমেন্টের মধ্যে রেস্ট, ফিজিওথেরাপি, ব্যায়াম করা, তার সাথে আপনার কিছু ওষুধপত্র রয়েছে এবং কিছু ইন্টারভেনশনের উপায় রয়েছে, এবং দরকার হলে সার্জারি রয়েছে। কি কি দরকার সেগুলো মেইনলি হচ্ছে, একটা পায়ে ধরুন অবশ ভাব রয়েছে, পা দুর্বল হয়ে যাচ্ছে, পেচ্ছাপ পায়খানা কন্ট্রোল থাকছে না, এইসব। তো ধরুন কারোর প্রচণ্ড কোমরে ব্যথা এবং পায়ে ব্যথা হচ্ছে অল্প অল্প, কিন্তু সেরকম সায়াটিকা লেভেলের নয়, কিন্তু তাও উনি ধরুন সার্জারি করিয়ে ফেলেছেন সামহাও, বা সার্জারি করার পরে ভালো ছিলেন 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর অবধি ভালো ছিলেন, আবার উনি ব্যথা নিয়ে এসছে। তো তখন কি কি উৎস হতে পারে ব্যথার? তো একটা কারণে সার্জারি করালেন, ধরুন ব্যথাটা কারণে যেটা ছিল সেটা হলো ডিস্ক, যেটা দুটো হাড়ের মধ্যে থাকে, যেটা আমি দেখিয়েছিলাম। এবার সেই ডিস্ক থেকে ডিসেক্টমি করা হয়। সার্জারির কি করা হয় সার্জারিতে, যে কোমরে ব্যথার জন্য সার্জারি, তাতে কি করলাম আমরা, যেটা করা হয় সার্জনরা যেটা করেন। তো কোমরে ব্যথায় যে ডিস্ক পার্টটা বেরিয়ে আসে, যেটা নার্ভের ওপর চাপ দেয়, সেই জায়গাটা কেটে ডিস্কটাকে রিডিউস করা হয়, কমানো হয়। এখন অনেক ধরনের মাইক্রো সার্জারি চলে এসেছে, মাইক্রো ডিসেক্টমিও করা হয়, অনেক উপায় আছে, হোয়াট এভার, বাট ডিস্ক হ্যান্ডলিংটা হয়। সো আফটার দ্যাট অবভিয়াসলি পেন তো কমে যাওয়ার কথা, ডিস্ক তো ছোটো হয়ে গেছে, ডিস্ক ছোটো হয়ে গেছে, নার্ভের উপর প্রেশারও হচ্ছে না, অবভিয়াসলি ব্যথা কমেও ফর অবভিয়াস রিজনস। কিন্তু তারপরে আবার ব্যথা কেন হবে? তো সেই কারণগুলো আজকে আপনাদের বলা, এবং তার কি কি উপায় রয়েছে, ব্যথাটা কিভাবে কমাবেন সেইগুলো। তো এইটা হচ্ছে স্পাইনাল কর্ড, রাইট? সো এইখানে অনেক কিছু রয়েছে, যদিও সব কিছু আপনাদের বোঝানো খুব ডিফিকাল্ট, যদিও সহজ বাংলা ভাষায় যদি বোঝাতে হয় সেটা আমরা চেষ্টা করছি আজকে। তো প্রথম কথা হচ্ছে নিচ থেকেই শুরু করা যায়। এই দুটো হচ্ছে আমাদের পায়ের হাড়, ছোট্ট দেখুন পায়ের হাড়। এইটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট, যেটা আমরা বলি বল অ্যান্ড সকেট জয়েন্ট হিসেবে বলা হয়, এবং যেটা বলা হয় যেটা হাড় ভেঙে গেলে, কোমরে হাড় ভেঙে গেছে এবং যেটার হিপ রিপ্লেসমেন্ট করা, বা ধরুন হিপের কোনো সার্জারি করা, এইটা হচ্ছে আমাদের পেলভিস, কোমর। আর এইটা হচ্ছে আমাদের পুরো স্পাইনাল কর্ডটা। তো আমাদের ধরুন সার্জারি কোথায় হলো? সার্জারি হচ্ছে এই জায়গাটায় বেসিক্যালি হয়। এই দেখুন ছোট ছোট যদি দেখতে পান, এইখানটা ছোট ছোট ডিস্কও রয়েছে, দুটো হাড়ের মাঝখানে একটা ছোট সাদা মতো আছে, ক্রিম কালারের একটা ডিস্ক রয়েছে। তো সেইখানেই হচ্ছে আমাদের সমস্যা, যে জন্য সার্জারি করানো হয় বা কিছু ক্ষেত্রে সার্জারি হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে প্রবলেম কি, ডিস্ক তো ঠিক হয়ে গেল, তারপরে তো ব্যথা কমে যাওয়া উচিত, কিন্তু ব্যথা কমছে না। তার কারণগুলো কী কী আছে, কী কী উৎস হতে পারে? তো 1 নম্বর হচ্ছে, এই যে ধরুন সামনে থেকেই দেখাচ্ছি, এই যে দেখুন লাল রঙের একটা জায়গা, তো এইটা হচ্ছে আমাদের প্যাথোলজি, মানে এটা হচ্ছে আমাদের ব্যথার উৎস ছিল সার্জারি করার আগে। এইখানটা আমরা সার্জারি করিয়েছি, সার্জারি করানোর ফলে এই জায়গাটা ধরুন নর্মাল হয়ে গেছে, রাইট, সাদা হয়ে গেছে, লাল পাটটা নেই। তারপরে কি হবে, সার্জারি পরে কিছু ফিজিওথেরাপি থাকে এবং কিছু রেস্ট্রিকশনস থাকে, কিছু রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভিটি, দুটোই একসাথে বলছি। কারণ ধরুন ফিজিওথেরাপি করে গেলেন, অথচ কিছু অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন থাকলো, সেগুলো করলেন না। আবার ধরুন অ্যাক্টিভিটি রেস্ট্রিকশন থাকলো কিন্তু ফিজিওথেরাপি করলেন না। তো এইগুলো কিন্তু একসাথে করতে হবে, দুটোই একসাথে না করলে প্রবলেম, যেটা হয় অনেক ক্ষেত্রে। তার জন্য কি হয়, এই একটা উৎস থেকে অনেকগুলো উৎস হবে। কী কী উৎস হতে পারে? 1 নম্বর হচ্ছে, এই ধরুন কোমরের আমাদের হাড়, হ্যাঁ, কোমরের হাড় এবং আমাদের যে স্পাইনাল কর্ড, এর মধ্যে দেখবেন এইখানটা একটা জয়েন্ট রয়েছে, যেটাকে বলি আমরা স্যাক্রো আইলিয়াক জয়েন্ট। জার্গান্স দরকার নেই, যেটা আমাদের কোমর এবং হাড়ের সংযোগস্থল, পিঠের সংযোগস্থল, রাইট? তো সেইখানে একটা ব্যথার সূত্র হতে পারে, ব্যথার সূত্রপাত, এইটা একটা জয়েন্ট। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে ধরুন ডিস্ক, এই যে হাড়, এইগুলোর মধ্যেও তো এই ডিস্ক ছাড়াও তো একটা সংযোগস্থল রয়েছে এইখানটা। তো এইটা আমাদের একটা জয়েন্ট, আবার সেটা জার্গন হবে ফ্যাসেট জয়েন্ট, সুবিধার জন্য এটা একটা জয়েন্ট বলতে পারেন। তো এইটা একটা উৎস হয় ব্যথার, রাইট? সেকেন্ড। থার্ড কি আছে, এই যে হাড় রয়েছে এবং যে নার্ভ রয়েছে, তার পাশে তো মাংসপেশিও রয়েছে। তো মাংসপেশি থেকে কিন্তু উৎস হয়, মাংসপেশিগুলো কিন্তু অনেক সময় ব্যথার উৎস হিসেবে কাজ করে যদি ফিজিওথেরাপি ঠিক করে না করা হয়। তারপরে আছে লিগামেন্ট, হ্যাঁ, লিগামেন্টস অনেকগুলো রয়েছে, অপারেশন হয়েছে, লিগামেন্টসগুলো অ্যানাটমিগুলো চেঞ্জ হয়, সেগুলো থেকে একটা উৎস হতে পারে। আবার এই ডিস্কটাই আবার রিকারেন্ট হার্নিয়েশন করে, মানে ডিস্কটা ধরুন হার্নিয়েশন হয়েছিল, সার্জারি করে নিয়েছেন, ঠিক হয়ে যাওয়া উচিত, ঠিক হয়ে গেল, আবার রিহার্নিয়েশন হলো, রিকারেন্ট হলো, আবার সেই লাল হয়ে গেল।
তখন আবার সেই উৎসটাই ফিরে এলো ব্যথা হিসাবে। এই ধরনের 5-6 ধরনের উৎস, এবং সেটার জন্য সেই আবার নার্ভে চাপ দিল, সেই আবার আপনার সায়াটিকা ধরনের পেন হলো। আর কি রয়েছে, আপনার যেখানটা অপারেশন হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, সেই অপারেশনের জায়গাটায় ব্যথা, যেইখানটা ইনসিশন দেওয়া রয়েছে ওইখানটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, ঠিক আছে, ওইটা একটা ব্যথার উৎস হয়। স্কিন সাবকিউটেনিয়াস, মানে চামড়ার নিচের যে অংশগুলো রয়েছে, এবং সেটা প্রাইমারি লিগামেন্ট উৎস হতে পারে এবং সেটা মাংসপেশি হতে পারে, সেটা থেকে হয়। তো এই ধরনের 5-6খানা কিন্তু উৎস রয়েছে, যেগুলো ছিল না আগে, যেগুলো অপারেশন করার আগে কিন্তু আপনার একটাই উৎস ছিল। অপারেশন করানোর দরকার হলে অবভিয়াসলি অপারেশন করাবে, যেমন ধরুন সমস্যা যেগুলো বললাম সেগুলোর জন্য করালেন, কিন্তু দরকার হয়নি, অপারেশন হয়ে গেছে, বা অপারেশন করানোর দরকার ছিল হয়েছে, কিন্তু সেইভাবে ফিজিওথেরাপি করতে পারেননি, অথবা রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভিটিসগুলো সেইভাবে ফলো করেননি। সেই ক্ষেত্রে এই যে 4-5খানা উৎসগুলো তখন চাগার দিয়ে ওঠে, সেই উৎসগুলো থেকে কিন্তু আবার ব্যথা শুরু হয়, এবং সেইগুলো এক একটা করে কন্ট্রোল করা কিন্তু বেশ ডিফিকাল্ট। এগুলো হচ্ছে কমপ্লিকেটেড পেন, মানে এগুলো ম্যানেজ করার জন্য ব্যথার বিশেষজ্ঞকেই দেখালে ভালো, কারণ তিনি পুরো হোলিস্টিক অ্যাপ্রোচে পেশেন্টকে দেখেন এবং ব্যথাটাকে দেখেন। তো সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে একদম প্রথম থেকে শুরু করা, মানে অপারেশন করার আগে থেকে শুরু করা হয়। অপারেশন করার আগে আপনি কেমন ছিলেন, আপনার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড কেমন ছিল, আপনার ব্যথার উৎস কী ছিল, ব্যথার ধরন কেমন ছিল, এইগুলো জিজ্ঞেস করা হয়। এবং সেইখান থেকে শুরু করে ব্যথা, আপনার অপারেশন হলো, অপারেশনের পরে কী কী অ্যাক্টিভিটি করছেন, এবং এখন যখন আপনারা এসছেন আমাদের কাছে দেখাতে, তখন আপনার ব্যথাটা কখন বাড়ছে কমছে, কখন আপনাদের দাঁড়ালে ব্যথা হচ্ছে না বসলে ব্যথা হচ্ছে, এবং সেই সেম প্রোটোকল ফলো করা হয় যেটা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে শুরু করা হয়। সেইটা দেখে আমরা আবার সেই ডায়াগনোসিসটা করি যে হ্যাঁ, আপনার ব্যথাটা কি এই জায়গা থেকে হচ্ছে, বা এই জায়গা থেকে হচ্ছে, কোন কোন জয়েন্ট থেকে হচ্ছে, বা মাংসপেশি থেকে হচ্ছে। সেইগুলো যখন জানতে পারি, সেই এগেন হিস্ট্রি এবং এক্সামিনেশন আমরা প্রপারলি আপনাদের জিজ্ঞেস করি, আমরা আপনাকে এক্সামিন করি, এবং তারপরে আপনাদের একটা ইনভেস্টিগেশন দেওয়া হয়। সেই ক্ষেত্রে দরকার হলে এমআরআই, দরকার না হলে অবশ্যই কিছু ইনভেস্টিগেশন দেওয়া হয় না, দরকার হলে এক্স-রে অবশ্যই করানো হয়। সেইগুলো দেখে আমরা একটা ডায়াগনোসিসে আসি যে হ্যাঁ, আপনার এই কারণে ব্যথাটা এখন হচ্ছে অপারেশন হয়ে যাওয়ার পরেও। তখন আপনারা জিজ্ঞেস করবেন যে হ্যাঁ, এরপরে কী কী কারণ, কী কীভাবে আমরা ব্যথাটাকে ঠিক করতে পারি বা কন্ট্রোলে রাখতে পারি। তো ব্যথা কন্ট্রোলে রাখার জন্য উপায় রয়েছে, এগেন সেম কিছু কিছু উপায়। কিছু টাইম রেস্ট, কিছু টাইম আপনার ওষুধপত্র, নিউরোপ্যাথিক কম্পোনেন্ট থাকলে নিউরোপ্যাথির ওষুধপত্র, মাংসপেশির কম্পোনেন্ট থাকলে মাংসপেশি রিল্যাক্স করার ওষুধপত্র রয়েছে, সেইগুলো আছে। তারপরে ফিজিওথেরাপি কিছু করা দরকার আছে, এবং কিছু জিনিস করবেন না, সেই জিনিসগুলো রেস্ট্রিকশন অফ অ্যাক্টিভিটিস বলি, সেইগুলো করা। এবং যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই সব ফিজিওথেরাপি টার্মসেই টার্মিনোলজি যখন বলছি, সেগুলো হচ্ছে কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ, মানে হচ্ছে আপনার অ্যাবডোমিনাল যে মাসেলসগুলো আছে, পেটের যে মাংসপেশিগুলো আছে, সেইগুলোকে অ্যাক্টিভেট করা, পেটের এবং পিঠের। সেইগুলো কি আছে, সেইগুলো আমরা ধরুন বেল্ট পরে নিলাম, ব্যথা হচ্ছে বেল্ট পরে নিলাম, বেল্ট পরে থাকলাম, কিন্তু বেল্ট হচ্ছে টেম্পোরারি মেজার। বেল্টটা কিন্তু আপনার লং টার্ম মেজার্স কখনই হতে পারে না, কারণ বেল্ট পরলে আমাদের যে ন্যাচারাল মাংসপেশি আছে পেটের মধ্যে, পিঠের মধ্যে, এই যে আপনার ছোটো ছোটো পিঠ আছে, পিঠের মধ্যে ছোটো ছোটো মাংসপেশি আছে, এখানে একটা জার্গন টার্ম মাল্টিফিডাস, তো সেইটা একটা মাংসপেশির নাম। সেই মাংসপেশিগুলোকে আমরা কিন্তু অ্যাক্টিভেট করতে পারি, যেটা করে আপনার কোর স্টেবিলাইজেশন এক্সারসাইজ করতে পারবেন, যেটা আপনার মাংসপেশিগুলোকে একটু স্ট্রেনদেন করবে, ওগুলোকে আড়ষ্ট হতে দেবে না। সেইগুলো কিন্তু আপনার ব্যথাটা অনুভূতিটা অনেকটা কমিয়ে দেবে, এবং সেইগুলো কিন্তু এক ধরনের ব্যথার ন্যাচারাল প্রসেস অফ ম্যানেজমেন্ট। এখানে কিন্তু আমরা ইঞ্জেকশনও দিলাম না, সার্জারিও করলাম না, সার্জারি পরে এসছেন আবার ইঞ্জেকশন দেবেন, আবার সার্জারি করাবেন কেন? এইগুলো দিয়ে কিন্তু আমরা ব্যথা কমাতে পারি, এবং অনেক পেশেন্টই আমরা দেখেছি ব্যথা কিন্তু এগেন সেই 90% অফ পেশেন্টস ডু গেট রিলিফ ফ্রম পেন। তো এই যে 90% কম হলো ভালো কথা, 10% কি হচ্ছে, 10% কিন্তু ব্যথা থেকেই যাচ্ছে আবার সেই 6 সপ্তাহ থেকে 3 মাস। কাদের হচ্ছে, যাদের ধরুন সাইকোলজিক্যালি তারা অনেক ডিপ্রেস, তারা ব্যথা নিয়ে আমার অপারেশন করালাম, অপারেশন করতে ব্যথা কমে যাওয়া উচিত, তারপরে ব্যথা আবার বেড়ে গেল কেন, আবার কি অপারেশন করাতে হবে, আবার কি কিছু করতে হবে? তো সাইকোলজিক্যালি যাদের ডিপ্রেশন রয়েছে, সাইকোলজিক্যালি যারা খুব রেসলেস, হ্যাঁ, দু ধরনের হয়, একটা ডিপ্রেশন, একটা অ্যাংজাইটি। তো যারা ধরুন খুব অ্যাংশাস হয়ে যাচ্ছেন, হ্যাঁ, ব্যথা নিয়ে কেন সারছে না, খুব রাগ হচ্ছে তাদের, এই ধরনের এক ধরনের গ্রুপ অফ পেশেন্টস থাকে। যাদের খুব ডিপ্রেস হয়ে যাচ্ছেন, যারা খুব মন মরা ভেঙে পড়ছেন, তাদের কিন্তু প্রপার সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার, এবং প্রপার সাইকোলজিস্টের সঙ্গে কথা বলে তাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং দরকার হয়। আমরা কিছুটা পার ডেফিনেটলি করি, সেইখান থেকে আমাদের ব্যথার চিকিৎসা শুরু। তারপরে আস্তে আস্তে ব্যথার ওষুধ দেওয়ার কোথা থেকে শুরু হচ্ছে উৎস দেখে, এবং ব্যায়াম ট্যামগুলো করা, এবং লিমিটেশন অফ অ্যাক্টিভিটিস সেই অবধি আমরা করলাম। 6 সপ্তাহ থেকে 3 মাস অবধি আমরা ট্রিটমেন্টটা করি। তারপরে যখন ব্যথাটা কমছে না,
তখন ইন্টারভেনশনস আসে, এবং ইন্টারভেনশনটা খুব স্পেসিফিক। যাদের হচ্ছে, যারা বুঝেছেন ব্যথাটা কমানোর আমরা সব ধরনের ট্রাই করে নিয়েছি কনজারভেটিভ ন্যাচারাল প্রসেসে, তারপরেও কমছে না, তখন আমরা গিয়ে ইন্টারভেনশন বলি। ইন্টারভেনশন মানে কি? এক ধরনের ইনজেকশন দেওয়া। তো এটা কিন্তু সার্জারি নয়, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, কিন্তু ইনজেকশন দেওয়া। যারা ধরুন অপারেশন হয়ে গেছে, তাদের ব্যথা কনজারভেটিভ কমেনি, তাদের ক্ষেত্রে ইনজেকশন। এগেন সেমভাবে আমরা ধরুন এরমভাবে শুইয়ে দিই, পেশেন্টকে উপর হয়েই শোয়ানো হয় এরমভাবে ওটি টেবিলের ওপরে প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন করে। তো কি হয়, অপারেশন ধরুন হয়েছে, এই জায়গাটা ধরুন অপারেশন হলো, কিছু কিছু ফাইবার্স থাকে, সেটা হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস মানে ধরুন জট পাকিয়ে যাওয়া এক ধরনের। ধরুন যেখানটা অপারেশন হয়েছে, অপারেশন করার পরে তো কাটাছেঁড়া করার পরে একটা ফরেন বডি, একটা নেল বসানো হয়েছে, একটা ধরুন প্লেট বসানো হয়েছে, কিছু বসানো হয়েছে, বা স্ক্রু বসানো হয়েছে, সেগুলো চারদিকে একটু একটু ফাইব্রোসিস হতে পারে। তো ফাইব্রোসিস হলে কি হয়, নার্ভের ওপর সেগুলো জট পাকিয়ে থাকে, তো সেইগুলো নার্ভের পেন করে, নিউরোপ্যাথিক পেন করে। তো সেই ক্ষেত্রে আমরা ইনজেকশনস দিই। সেখানে ইনজেকশনের অনেক উপায় রয়েছে। আমরা এই দিক দিয়ে ইনজেকশন দিতে পারি, যেখানটা একটা ওষুধ দেওয়া হয়, ওষুধ দিয়ে সেই ফাইব্রোসিসগুলোকে ছাড়ানো যায়। আবার মাঝখানে এপিডুরাল ইনজেকশন বলা হয়, সেগুলো দিয়ে ইনজেকশন দিয়ে এই যে ফাইব্রোটিক পার্টগুলো, ব্যান্ডসগুলো ছাড়ানো যায়। এইগুলো করলে কি হয়, এই যে ফাইব্রোসিস হয়েছিল সেগুলো নার্ভের ওপর যে চাপ দিচ্ছিল বা নার্ভের ওপর জট পাকিয়ে গেছিলো, সেগুলো একটু রিলিজ হয়। তো সেই ক্ষেত্রে ব্যথাটা অনেকটা কমে, নিউরোপ্যাথিক পেন কম্পোনেন্টটা কমে, এগুলো রয়েছে। তো এই ধরনের ইন্টারভেনশনস আমরা করতে পারি ইন ব্যাক পেন পোস্ট সার্জারি। তো এটা এক ধরনের আলাদা ডোমেন, হ্যাঁ, যেখানে আমরা সার্জারি করার পরে ব্যথা হলো, তারপরে ইন্টারভেনশনস করার একটা জায়গা থাকে। আর যেটা সার্জারি করার পরেও সার্জারি, সেটা কিন্তু অনেক হেডেকের ব্যাপার, অনেক ক্ষেত্রে রিকারেন্ট ডিস্ক হার্নিয়েশন হয়। তাদের ক্ষেত্রে সার্জারিটা করা সত্যিই ডিফিকাল্ট, তাদের ক্ষেত্রে মানসিকভাবে তাদেরকে নেওয়া, সার্জারিটা আবার করতে হবে। তো সেই গ্রুপ অফ পেশেন্টস এগেন আমি বলবো যে ওই রেড ফ্ল্যাগ সাইন্স যেগুলো বলা হয়, মানে ওয়ার্নিং সাইন্স হিসেবে যেটা বলি আমরা, পায়ের অবসভাব বেড়ে যাচ্ছে, পা দুর্বল হয়ে যাচ্ছে, বা বায়োল ব্লাডের হ্যাবিট চেঞ্জ হচ্ছে, মানে আপনার কন্ট্রোলে থাকছে না, আপনার পেচ্ছাপ বা পায়খানা করার ক্ষমতা কন্ট্রোলে থাকছে না, সেই ক্ষেত্রে কিন্তু রিসার্জারির একটা ব্যাপার আসে। কিন্তু সেটা ভেরি লিমিটেড গ্রুপ অফ পেশেন্টস, মানে খুব রেয়ারলি আমরা দেখেছি যে সার্জারি করার পরেও আবার সার্জারির দিকে পেশেন্টরা গেছেন, বা পেশেন্টরা সেরকমভাবে এসছেন যে আবার সার্জারি করাতে হবে। তো আমরা প্রিডমিনেন্টলি যেটা বলি, আমরা প্রথমেই যে কোনো একটা পেন ইন্টারভেনশনের ক্ষেত্রেও রেড ফ্ল্যাগ, যেমন বললাম ইয়েলো ফ্ল্যাগ সায়েন্স বলে একটা সায়েন্স রয়েছে, সেগুলো হচ্ছে মানসিক দিকটা, যে কোনো ব্যথার মানসিক পার্ট যেটা রয়েছে সেটা আমরা অ্যাসেস করি। কিছু কোশ্চেনিয়ার্স থাকে, কোশ্চেন অ্যান্সার থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে হ্যাঁ আপনার এই গ্রেডে আছে, আপনার সাইকোলজিক্যাল ব্যাকগ্রাউন্ডে আপনি এইখানে আছেন, আপনি এতটা অ্যাংশাস, এতটা ডিপ্রেস, এইভাবে আমরা কিন্তু স্কোর দিতে পারি। তো সেই স্কোরিংগুলো আমরা করতে পারি। সেগুলো করে আমরা একটা ইয়েলো ফ্ল্যাগ সায়েন্স আপনার আছে কি না সেইটা বুঝে যাই। যদি ইয়েলো ফ্ল্যাগ সায়েন্স থাকে, সেগুলো আমরা আগে কাল্টিভেট করি, সেগুলো আমরা চেষ্টা করি কন্ট্রোল করার ব্যথার সাথে সাথে। তো এই জন্য আমরা যখন হলিস্টিক অ্যাপ্রোচ কথাটা বলি অ্যাজ এ পেন ফিজিশিয়ান, সেই ক্ষেত্রে ইট ইনক্লুডস ফিজিক্যাল পেন, সাইকোলজিক্যাল পেন, স্পিরিচুয়াল পেন, অ্যান্ড ইকোনমিক্যাল, মানে সোশ্যাল পেন, সোশিও ইকোনমিক স্ট্যাটাসটাও দেখি আমরা। তো এই যে ব্যথার যে একটা খরচা, তো ব্যথা আপনারা করছেন, ব্যথা সাইকোলজিক্যালি আপনার মনে হবে হ্যাঁ এত খরচা করে সার্জারি করলাম, সার্জারি তো অনেক খরচা রয়েছে, মেডিক্লেম কাভারেজ থাকুক না থাকুক, একটা স্পাইন সার্জারি তো মুখের কথা নয়, বা ধরুন যে কোনো ধরনের ইনজেকশন। তো সেই খরচার দিকটাও আমরা মাথায় রেখে সেই পার্টটাও আমরা ইভ্যালুয়েট করি, অ্যাসেস করি, সেগুলো দেখে তারপরে আমরা ট্রিটমেন্টটা শুরু করি এবং প্রসেস করি। তো এইটা হচ্ছে ফেলব্যাক সার্জারি সিনড্রোম। আজকে আমার বক্তব্যটা এটাই। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আমার আগের ভিডিওতে সায়াটিকা নিয়ে এবং ফেলব্যাক সার্জারি সিনড্রোম নিয়ে, আপনারা কমেন্ট বক্সে লিখুন। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো অ্যান্সার করার, এবং যদি সম্ভব হয় একটা ভিডিও পসিবলি করব আপনাদের কোশ্চেন্সগুলো নিয়ে, একটা অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে, যদি আপনাদের কাছে সেগুলো বলা যায় যে আপনাদের যাতে অ্যান্সারগুলো পান, যে কিছু কিছু অসুবিধা হচ্ছে, এবং আপনারা যদি আমাকে দেখাতেও চান, সেই ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি এসে দেখাতে পারেন। তো আজকে থেকে যদি টেক হোম মেসেজ বলা হয়, তো সেইটা বলবো দুটো টেক হোম মেসেজ। এক নম্বর হচ্ছে, ধরুন সার্জারি হয়ে গেছে, ব্যথা হচ্ছে, কি করব, আবার সার্জারি করাতে হবে, মানসিকভাবে ভারাক্রান্ত হবেন না, সেটারও উপায় আছে। সেই ব্যথা নির্মূল করা না হলেও ব্যথা কন্ট্রোল করার উপায় রয়েছে, সেগুলো আপনি ব্যথার বিশেষজ্ঞকে দেখিয়ে কমাতে পারেন। এবং ব্যথা কমে যাওয়া উচিত, অবভিয়াসলি সার্জারি করলে তো ব্যথা কমাই উচিত, ব্যথা কমেও, কিন্তু অবশ্যই সার্জারি করিয়ে থাকুন বা যে কোনো ইনজেকশন নিয়ে থাকুন,
অবশ্যই কিছু কিছু ফিজিওথেরাপি যেমন করবেন নিয়ম মেনে, কিছু কিছু অ্যাক্টিভিটিও কিন্তু লিমিটেড থাকবে আপনার। সেই লিমিটেশন অফ অ্যাক্টিভিটিসটা কিন্তু আমরা ভুলে যাই। অনেক ক্ষেত্রে ফিজিওথেরাপি যেমন করানো হয় না, তেমনি লিমিটেশন অফ অ্যাক্টিভিটিসটা কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের। এই যে মাটিতে বসে ঝুঁকে কাজ করা, বাবু হয়ে বসা, খুব সিঁড়িটির উপর নিচ করা, এইগুলো যদি সিম্পল জিনিস, এগুলো যদি অ্যাভয়েড করা যায় না, অনেক ব্যথা কিন্তু আপনার কম থাকবে। ব্যথা তো আপনার 50% থেকে ব্যথা যদি আমরা কমিয়ে আনতে পারি, আপনারা তো রেগুলার যথাসাধ্য কাজ করতে পারেন। তো সেইগুলো একটু মাথায় রাখবেন। তো আজকের জন্য এটুকুই। পরের ভিডিওতে আরও বিভিন্ন ধরনের যে ব্যথা, কোমরে ব্যথা থেকে শুরু করে এবার আমরা হাঁটু ব্যথা বা কাঁধে ব্যথা যেগুলো হচ্ছে, সেগুলো নিয়ে আমি আমার বক্তব্য শেয়ার করব আপনাদের সাথে। আর অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট রাখবেন, যদি কিছু সমস্যা হয়, কিছু জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করবেন। নমস্কার।